ওয়েলকাম অল, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যালেঞ্জ জাস্ট ওয়ান স্টেপ। আজ আলোচনা করবো আরবিক গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। সম্পূর্ণ বাংলায় ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করবে না। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করি ভিডিওটি। দেখো প্রথম প্রশ্ন, দেখো ভারতীয় রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর না কলকাতা? দেখো হচ্ছে মুম্বাই। মুম্বাই হচ্ছে সঠিক অ্যান্সার, যে ভারতীয় রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর হচ্ছে মুম্বাই, হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্র। এবার হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি দেখে নেব। দেখো আরবিআই প্রতিষ্ঠিত হয় 1 এপ্রিল 1935 সালে ব্রিটিশ ভারতের সময়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অনেকবার এসেছে যে আরবিআই কবে প্রতিষ্ঠিত হয়? 1 এপ্রিল 1935 সালে। এর প্রথম সদর দপ্তর কোথায় ছিল? কলকাতা, তৎকালীন ব্রিটিশ ভারতের অর্থনৈতিক কেন্দ্র। অনেকবার পরীক্ষা এসেছে প্রথম আরবিআইয়ের প্রথম যে সদর দপ্তর কোথায় ছিল সেটা হচ্ছে কলকাতায়। কত সালে স্থানান্তরিত করা হয় কলকাতা থেকে মুম্বাইয়ে? 1937 সালে। এটা কিন্তু মাথায় রাখবো, 1937 সালে কিন্তু কলকাতা থেকে মুম্বাইয়ে কিন্তু নিয়ে যাওয়া হয় আরবিআইয়ের সদর দপ্তর। তবে সদর দপ্তরের ভূমিকা, অর্থাৎ আরবিআই সদর দপ্তরের ভূমিকা কি? দেশের আর্থিক এবং মুদ্রানীতি নির্ধারণ, ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ ও তদারকি, মুদ্রা জারি ও ব্যবস্থাপনা, বৈদেশিক মুদ্রা রিজার্ভের সংরক্ষণ ও ব্যবহার এবং সরকারি ঋণ ব্যবস্থাপনা। দেখো তোমাদের কোশ্চেনের সাথে সাথে যে সমস্ত বিশ্লেষণগুলো টপিকগুলো করিয়ে দিচ্ছি, এইখান থেকেও কিন্তু অনেক প্রশ্ন আসবে, ঠিক আছে? এইগুলো কিন্তু মাথায় রাখবে। তারপরে দেখো অতিরিক্ত তথ্য, আরবিআই দেশ জুড়ে 30টিরও বেশি আঞ্চলিক অফিস রয়েছে। কতগুলো আঞ্চলিক অফিস রয়েছে? 30টিরও বেশি। বর্তমান গভর্নর 2025 সাল অনুযায়ী কি? শক্তিকান্ত দাস, অর্থাৎ আরবিআইয়ের গভর্নরকে শক্তিকান্ত দাস, এটা কিন্তু খেয়াল রাখবে। দেখো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে গারো খাসি জয়ন্তী পাহাড় কোথায় অবস্থিত? মেঘালয়, ত্রিপুরা, ঝাড়খণ্ড না বিহার? তাহলে মেঘালয় রাজ্যে কিন্তু গারো খাসি জয়ন্তিয়া এই 3টি পাহাড় কিন্তু অবস্থিত। তারপরে দেখো গারো পাহাড় সম্পর্কে দেখে নেব। অবস্থান হচ্ছে হিমালয়ের পশ্চিম অংশে, প্রধান শহর হচ্ছে তুরা। অধিবাসী জনগোষ্ঠী মূলত গারো জনজাতি থাকে, অর্থাৎ গারো পাহাড়ে কিন্তু গারো জনজাতি থাকে। বৈচিত্র্য হচ্ছে ঘন জঙ্গল, পাহাড়ি নদী এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কিন্তু এটা পরিচিত গারো পাহাড়। তারপর হচ্ছে খাসি পাহাড়, মেঘালয়ের মধ্য অংশে অবস্থিত। প্রধান শহর হচ্ছে শিলং, যা মেঘালয়ের রাজধানী, অর্থাৎ মেঘালয়ের রাজধানী হচ্ছে কি? শিলং। অধিবাসী হচ্ছে মূলত খাসি জনজাতি থাকে, অর্থাৎ খাসি পাহাড়ে খাসি জনজাতি থাকে। বৈচিত্র্য হচ্ছে ঠান্ডা জলবায়ু, চা বাগান, জলপ্রপাত এবং প্রাকৃতিক দৃশ্যের জন্য কিন্তু জনপ্রিয় এটাই। জয়ন্তী পাহাড় মেঘালয়ের পূর্ব অংশে অবস্থিত, প্রধান শহর হচ্ছে জওয়াই, ঠিক আছে। অধিবাসী জয়ন্তিয়া বা হচ্ছে পনার জনজাতি থাকে এখানে। বৈচিত্র্য হচ্ছে খনিজ সম্পদ এবং সংস্কৃতিগত বৈচিত্র্য কিন্তু সমৃদ্ধ। তারপরে দেখো সারাংশ, এই 3টি পাহাড় মেঘালয় রাজ্যে অবস্থিত। এরা একসাথে উত্তর পূর্ব ভারতের পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য এবং উপজাতীয় সাংস্কৃতিক পরিচয় কিন্তু বহন করেছে, অর্থাৎ এই 3টে পাহাড় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো মধ্যাকর্ষণ দ্বারা সম্পন্ন কাজের উপর নির্ভর করে না কোনটি? যে পথের মধ্যে দিয়ে বস্তুকে সরানো হয়, না বস্তুর প্রাথমিক ও চূড়ান্ত অবস্থানের পরিবর্ধনের পার্থক্য, না বস্তুর অনুভূমিক অবস্থানের পার্থক্য, না হচ্ছে বস্তুর প্রাথমিক ও চূড়ান্ত অবস্থানের উচ্চতা পার্থক্যের পরিবর্তনের পার্থক্য? তাহলে উত্তর হবে যে পথের মধ্যে দিয়ে বস্তুকে সরানো হয়, এটাই সঠিক অ্যান্সার। এবার দেখো যে বিস্তারিতভাবে, যে মধ্যাকর্ষণ একটি রক্ষণশীল বল, তাহলে মধ্যাকর্ষণ হচ্ছে একটি রক্ষণশীল বল দ্বারা সম্পূর্ণ কাজ নির্ধারিত হয় কেবলমাত্র আদিবিন্দু এবং অন্তবিন্দুর মধ্যকার উচ্চতার পার্থক্য অনুযায়ী। অর্থাৎ আপনি একটি বস্তু সোজা উপরে যদি উঠান বা জিগজ্যাগ পথে, যদি শুরু ও শেষ উচ্চতা একই হয় তাহলে মধ্যাকর্ষণ কাজ একই হারে হবে, ঠিক আছে? মধ্যাকর্ষণ কাজ একই হবে, তাহলে এইটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে দেখো উদাহরণ, একটি বস্তু যদি 10 মিটার উচ্চতায় ওঠে, তা সে সিঁড়ি দিয়ে উঠুক কিংবা হচ্ছে সোজা পথেই তোলা হোক, মাধ্যাকর্ষণ বলের বিপরীতে করা কাজ একই হবে, ঠিক আছে? সে যে পথেই ওঠা হোক, সেটা সোজা রাস্তা হোক বা বাঁকা পথ হোক, যেটাই হোক, কিন্তু মাধ্যাকর্ষণ কাজ কিন্তু একই হবে। তারপরে দেখো পুং জননতন্ত্রের কোন অংশে প্রধান জেনেটিক বস্তু পাওয়া যায়? ডিম্বাণু, শুক্রাশয়, শুক্রাণু, অন্ডকোষ? তাহলে শুক্রাণুতেই কিন্তু পুং জননতন্ত্রের প্রধান জেনেটিক বস্তু পাওয়া যায়। তাহলে দেখো শুক্রাণু একটি পুরুষ জনন কোষ বা পুংজনন কোষ। এর মাথার অংশে হেড থাকে, নিউক্লিয়াস থাকে, যেখানে থাকে ডিএনএ অর্থাৎ জেনেটিক উপাদান, এবং ডিএনএ পরবর্তী প্রজন্মে পিতার জেনেটিক তথ্য বহন করে, এটাই সঠিক অ্যান্সার।
উদ্ভিদের বৃদ্ধি চলন উদ্দীপকের দিকে হলে তাকে বলা হয় কি নেগেটিভ ট্রপিজম, পজিটিভ ফটোট্রপিজম না নেগেটিভ ফটোট্রপিজম? তাহলে যে পজিটিভ ট্রপিজম বলে, অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি যদি উদ্দীপকের দিকে হয়। এটাকে আবার কি বলে বাংলায় হচ্ছে আলোকে অনুকর্ষী চলন, অর্থাৎ উদাহরণ হচ্ছে গাছের কাণ্ড পাতা সূর্যের আলো উদ্দীপকের দিকে বাড়ে। অর্থাৎ তুমি যদি একটা জানালার ধারে কোনো একটা টবে গাছ রেখে দাও, তাহলে যেহেতু জানালা দিয়ে সূর্যের রশ্মি আসে, তাহলে জানালার দিকে কিন্তু গাছটা কিন্তু আস্তে আস্তে ঝুঁকে যাবে। মাটির দিকে মূলের বৃদ্ধি, এটা হচ্ছে পজিটিভ ট্রপিজম, মানে মূল মধ্যাকর্ষণ বা মাটির দিকে বাড়ে, এই ধরনের পজিটিভ ও জিওট্রপিজম এটা। তারপরে দেখো কি পরিমাণ করে কৃতকার্যের গতিকে, অর্থাৎ কি পরিমাপ করে কৃতকার্যের গতিকে? ক্ষমতা, চাপ, শক্তি, বল না ক্ষমতা? তাহলে হচ্ছে উত্তর হিসেবে ক্ষমতা, অপশন নম্বর 1 সঠিক অ্যান্সার। তাহলে দেখো এফিসিয়েন্সি সমান হচ্ছে উৎপাদিত কার্য বাই প্রয়োগকৃত কার্য ইনটু হচ্ছে 100, অর্থাৎ এফিসিয়েন্সি আউটপুট ওয়ার্ক বাই ইনপুট ওয়ার্ক ইনটু 100%, অর্থাৎ এটি প্রকাশ করে কোন যন্ত্রে প্রয়োগকৃত শক্তির কত শতাংশ কার্যকরভাবে কাজে লাগছে। তাহলে এই সমীকরণটা এফিসিয়েন্সি ওয়ার্ক মানে আউটপুট বাই হচ্ছে ইনপুট ইনটু 100%, এটাই কিন্তু মনে রাখবে। তারপরে তো নিচের কোনটি ফুটনের মাধ্যমে বংশের বিস্তার ঘটে? ইউগ্লিনা, টোমাজো, হাইড্রা না হচ্ছে অ্যামিবা? তাহলে হচ্ছে হাইড্রা সঠিক অ্যান্সার। তারপরে দেখো হচ্ছে স্ফুটন হলো এক ধরনের অলিঙ্গ প্রজনন, যেখানে মূল জীবের শরীর থেকে একটি ছোট অংশ বা কোষ বা ছোট অংশ গজিয়ে নতুন জীব তৈরি করে। ঠিক আছে, ইস্ট হলো এককোষী ছত্রাক যা স্ফুটনের মাধ্যমে বংশ বিস্তার করে। সেরকম সে এর আগে কোশ্চেন করেছিলাম বাট, দেখো কোশ্চেন কিন্তু একই চ্যাপ্টার থেকে ঘুরিয়ে ফিরিয়ে আসছে। তাহলে এইগুলোই তোমরা যদি পড়ে যাও না, তাহলে কিন্তু এখান থেকে তোমরা প্রচুর কোশ্চেন কমন পেয়ে যাবে। তবে তো হাইড্রা একটি জলজ প্রাণী যা বহুকোষী হলে স্ফুটনে বংশবিস্তার করতে পারে। আর একটা হচ্ছে ইস্ট হচ্ছে এককোষী প্রাণী, এটা হচ্ছে স্ফুটনে অংশগ্রহণ করে। তারপরে দেখো ভরবেগের এসআই একক কি? মিটার, কেজি পার মিটার সেকেন্ড, ডাইন, নিউটন না মিটার সেকেন্ড? তাহলে হচ্ছে কেজি পার মিটার সেকেন্ড, এটা হচ্ছে ভরবেগের একক। তারপরে দেখো ধাতুর উজ্জ্বল উপরিতল থাকার ধর্মকে কি বলে? ধাতব উজ্জ্বলতা, নমনীয়তা, কঠিনতা না প্রসারিত? তাহলে উত্তর হিসেবে ধাতব উজ্জ্বলতা। ধাতুর উজ্জ্বল উপরিতল থাকার ধর্মকে বলা হয় ধাতব উজ্জ্বলতা। দেখো ধাতুর উজ্জ্বল চকচকে ও আলো প্রতিফলনের ধর্মকে কি বলে? ধাতলতা বলা হয়। এটি ধাতুর একটি সাধারণ বৈশিষ্ট্য যার কারণে ধাতু চকচকে দেখায়। উদাহরণ হচ্ছে সোনা, রূপা, তামা ইত্যাদি ধাতুকে এই ধর্ম স্পষ্টভাবে দেখা যায়। অর্থাৎ ধাতুর উজ্জ্বল উপরিতল থাকার ধর্মকে কি বলে? ধাতলতা। ঠিক আছে, এই যে ধাতলতার জন্য সোনা, রূপা, তামা এগুলোকে স্পষ্টভাবে কিন্তু দেখা যায় এই ধর্ম। তারপরে দেখো কথাকলি কোথাকার লোকনৃত্য? আসাম, গুজরাট, কেরল না মহারাষ্ট্র? তাহলে উত্তর হিসেবে যে কেরলের কিন্তু বিখ্যাত ড্যান্স হচ্ছে কথাকলি। তারপরে দেখো অবস্থান হচ্ছে দক্ষিণ ভারতের কেরালা রাজ্যে। ঠিক আছে, প্রকৃতি কথাকলি একটি শাস্ত্রীয় নৃত্যনাট্য, তবে এর উপাদান হচ্ছে অনেকটাই লোক সংস্কৃতির সঙ্গে মিশে আছে। বিশেষত রঙিন মুখাভিনয় এবং হচ্ছে মুখোশ, বিশাল পোশাক ও মেকআপ। তাছাড়া হচ্ছে দেখো নৃত্য অভিনয়ের মাধ্যমে পুরাণ কথা অর্থাৎ রামায়ণ মহাভারত উপস্থাপন করা। মুখ্য ভাষা হচ্ছে মালয়ালাম। সংলাপ ও গান, অনেকবার পরীক্ষা আসতে পারে যে তোমাদের যে কথাকলি যে মুখ্য ভাষা গেছে সেটা মালয়ালাম। প্রধান চরিত্র হচ্ছে ভগবান, অসুর, রাজা, সন্ন্যাসী, বিভিন্ন চরিত্র সেটা হতে পারে। তারপরে তো যখন কোনো বস্তুকে জলে নিমজ্জিত করা হয় তখন তার ঊর্ধ্বগামী বল এটির উপর ক্রিয়াশীল হয়। এই বলকে কি বলে? মহাকর্ষ, প্লাবতা, ঘর্ষণ বল না অভিকর্ষ বল? তাহলে হচ্ছে প্লাবতা বল বলে। তাহলে দেখো যখন কোনো বস্তুকে জলে নিমজ্জিত করা হয় তখন ওই বস্তুর উপর যে ঊর্ধ্বগামী বল কাজ করে তাকে বুয়েট বল বা হচ্ছে তোর্য বল বলে। এই বল বস্তুকে উপরে তোলার চেষ্টা করে, এটি তরলের চাপের পার্থক্যর কারণে কিন্তু সৃষ্টি হয়। আর্কিমিডিসের সূত্র অনুযায়ী বুয়েট বল হচ্ছে তরল দ্বারা স্থানান্তরিত তরলের ওজন। তাহলে দেখো আর্কিমিডিস সূত্র বলেছে কি বুয়েট বল হচ্ছে তরল দ্বারা স্থানান্তরিত তরলের ওজন। ঊর্ধ্বগামী বলকে বলা হয় হচ্ছে বুয়েট বল, এক কথায়। তাহলে বুঝতে পারলে এই টোটাল তাই এই ছিল আজকের ক্লাস। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, ঠিক আছে ক্লাসগুলো, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখো। সবাই ভালো থাকলে ভালোভাবে প্রিপারেশন। সামনে গ্রুপ ডি পরীক্ষা খুব তাড়াতাড়ি কিন্তু হতে চলেছে। জয় হিন্দ, জয় ভারত।